হ্যালো এভরিওয়ান। আমরা শুরু করছি মডেল কোশ্চেন সেট 1 কেমিস্ট্রি ভিএসসিকিউ অ্যান্ড এসএকিউ 1, অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো। এখানে আমাদের আমরা পার্ট বি ভিএসসিকিউ অর্থাৎ 1 মার্কের যে 4টে কোশ্চেন থাকে সেই 4টে কোশ্চেনকে আমরা সলভ করতে চলেছি। সব ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি ভরক্রিয়া সূত্রটি লেখো। আমরা জানি ভরক্রিয়া সূত্র কোথায় আছে না, রাসায়নিক গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেই রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টারে ভরক্রিয়া সূত্রটি আছে। সেখানে ভরক্রিয়া সূত্রে কি বলা হয়েছে যে কোনো একটি বিক্রিয়ার হার বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করবে। কিন্তু কিভাবে নির্ভর করবে বলছে না, যদি আমরা বিক্রিয়াটিকে ব্যালেন্স করি তাহলে সেই বিক্রিয়ার ব্যালেন্স করার সময় যে সহগগুলো বিক্রিয়কের সঙ্গে লেখা হয় সেই সহগ সংখ্যার ঘাতে উন্নীত হবে। অর্থাৎ যদি আমরা দেখি এখানে আমরা ফার্স্ট সূত্রটা লিখেছি ভরক্রিয়া সূত্র। স্থির উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ার কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, তাহলে স্থির উষ্ণতায় হতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ার সমিত সমীকরণ অনুযায়ী অনুসংখ্যার ঘাতে উন্নীত। অর্থাৎ কি আছে, সমিত সমীকরণ যদি করা হয় তাহলে আগে যে সহগটা লেখা হয় সেটা আর কিছুই না, তার অনুসংখ্যা বা মোল সংখ্যাকে নির্দেশ করে থাকে। তাহলে সেই অনুসংখ্যার ঘাতে উন্নীত বিক্রিয়কগুলির সেই মুহূর্তের সক্রিয় ভর বলতে কি বোঝায়, সেটা হতে পারে আংশিক চাপ, হতে পারে তার গাঢ়ত্ব নির্দেশ করছে। তাহলে কি হচ্ছে, সেই বিক্রিয়কগুলির সেই মুহূর্তে সক্রিয় ভরের সমানুপাতিক হবে। যদি আমরা দেখি যে কোনো একটা বিক্রিয়া যদি এ প্লাস বি থেকে সি প্লাস ডি হয়, তাহলে সেখানে কি হবে, বিক্রিয়ক পদার্থ আছে আমাদের এ আর বিক্রিয়ক পদার্থ আছে বি। তাহলে এ টু দি পাওয়ার এ, কেননা কি হচ্ছে স্মল এ আছে আগে সংখ্যা হিসেবে অনুসংখ্যা, আর এখানে স্মল বি আছে বি এর অনুসংখ্যা হিসেবে। সো এখানে আমাদের যেটা বিক্রিয়ার হার আসবে সেটা কি হবে, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ এবং কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি এর গুণফল। যদি আমরা আগে যাই, নেক্সট কোশ্চেন যেটা আমাদের বলেছে একটি DsP2 সংকরায়িত যৌগের গঠন কিরূপ হবে। তাহলে যদি আমরা দেখি DsP2 সংকরায়নের ফলে একটি যৌগের গঠন আকৃতি হবে কি সমতলীয় বর্গাকার। এখানে সমতলীয় বর্গাকারের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, অর্থাৎ DsP2 সংকরায়িত একটা যৌগের উদাহরণ এখানে আমরা দিয়েছি, যেটা হচ্ছে NiCN এর হোল 4 হোল টু দি পাওয়ার 2 অর্থাৎ কি হচ্ছে নিকেল টেট্রাসায়ানো যে যৌগটা আছে, টেট্রাসায়ানিড যে যৌগটা আছে সেই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এটা একটা DsP2 সংকরায়িত যৌগ, যার ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে কি Ni2+ সেন্টারে থাকবে এবং একই তলে 4 কর্নারে 4টে, অর্থাৎ বর্গাকারে এটা কি হচ্ছে বিন্যস্ত থাকবে। পরের কোশ্চেন বলছে লবণ সেতু কি। লবণ সেতুর গল্প যদি আমরা দেখি তাহলে আমরা কি জানি লবণ সেতু কি না, যখন আমরা গ্যালভানীয় কোষের গঠন দেখি সেখানে গ্যালভানীয় কোষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এরকম দুটো পাত্র থাকে যাদেরকে কি বলা হয় অর্ধজারণ কোষ বলা হয়। এখানে কি থাকে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এখানে একটা তড়িৎদ্বার থাকবে, এটাতে একটা তড়িৎদ্বার থাকবে। তাহলে এই যে তড়িৎদ্বারগুলো উপস্থিত আছে এদের মধ্যে একটা হবে অ্যানোড আর একটা হবে ক্যাথোড। আমরা জানি সবসময় লেফটে কিন্তু অ্যানোড থাকে আর অ্যানোড সবসময় অক্সিডেশন হয়, আর ক্যাথোড সবসময় রাইটে থাকে এবং ক্যাথোডে সবসময় কিন্তু বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ রিডাকশন সম্পন্ন হয়। তো এদেরকে আমরা কি করি, এক্সটার্নালি কোনো একটা কি করি কারেন্ট সোর্সের সঙ্গে এটাকে যুক্ত করে, কারেন্ট সোর্স নয়, কোনো একটা বাল্বের সঙ্গে বা রেজিস্ট্যান্সের সঙ্গে আমরা এটাকে যুক্ত করে থাকি, বা এখানে আমরা একটা গ্যালভানোমিটার ইউজ করতে পারি আর এটাকে ক্যাথোডের সঙ্গে যুক্ত করব। যখন আমরা এই ঘটনা দেখব, তখন কি এখানে না ঠিক একই রকম ভাবে নিচে দুটো কানেক্টর থাকবে, একটা ইউ আকৃতির নল দ্বারা এটা কি করছে দুটো তড়িৎদ্বারকে বা দুটো অর্ধকোষকে সংযুক্ত করে রাখে। এই যে দুটো অর্ধকোষ এদের মধ্যে একজন হচ্ছে জারণ অর্ধকোষ, অর্থাৎ অ্যানোড যেখানে থাকবে সেটা হচ্ছে জারণ অর্ধকোষ, আর যেখানে ক্যাথোড থাকবে সেটা হচ্ছে বিজারণ অর্ধকোষ। তো এখানে যদি আমরা ডেফিনেশন দেখি যে জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষের মাঝে সংযোগ স্থাপনকারী একটি ইউ আকৃতির কাচ নল বিশিষ্ট সিস্টেমকে আমরা কি বলে থাকি লবণ সেতু। পরের কোশ্চেন হচ্ছে যে একে লবণ সেতু বলবো কেন। যদি আমরা দেখি যে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান এরকম কোনো লবণকে আমরা নেব, কি হচ্ছে না যে ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান সেরকম কোনো একটা লবণকে আমরা নেব, যেমন কি এক্সাম্পল আমরা বলতে পারি KCl, AgNO3, KNO3, NH4NO3 অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট। তো এদেরকে নিয়ে আমরা কি করব, একটা গাঢ় দ্রবণ তৈরি করব এবং সেই গাঢ় দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে কি করব এগার এগার মিশ্রিত করে দেব, দিয়ে এটাকে উত্তপ্ত করব কোথায় না একটা কাঁচনল, ইউ আকৃতির যে কাঁচনলটা সেই কাঁচনলের মধ্যে ঢেলে আমরা এটাকে উত্তপ্ত করব, তাহলে একটা জেল
মতো একটা গঠন আমরা দেখতে পাবো। তাহলে সেই যে জেল উৎপন্ন হলো সেটাই কিন্তু ঠান্ডা করলে ধীরে ধীরে লবণ সেতু রূপে অবস্থান করবে। তাহলে লবণ সেতু কেন বলছি না, লবণের মাধ্যমে নিয়ে, লবণের মাধ্যম দিয়ে, লবণ কি KCl হতে পারে, AgNO3 হতে পারে, KNO3 হতে পারে, NH4NO3 হতে পারে, যে কোনো একটা লবণ, এমন লবণ নেব যেটা কি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে গতিবেগ সেটা যেন সমান হয়। তাহলে সেরকম কোনো লবণকে নিয়ে এগার এগার জেল দিয়ে আমরা সেটাকে পূর্ণ করে সেখানে উত্তপ্ত করে কিন্তু আমরা লবণ সেতু গঠন করব। এখন কথা হচ্ছে তারপরের কোশ্চেন যেটা ছিল ওর সঙ্গেই, লবণ সেতুর কাজ কি। লবণ সেতুর কাজের মধ্যে আমরা প্রধান যে কাজটা দেখতে পাবো সেটা হচ্ছে কি দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি অর্ধকোষের যে দুটি দ্রবণ তারা যাতে কোনোভাবে আয়নিত না হয়ে যায়, অর্থাৎ কি হচ্ছে কোনো একটা শুধুমাত্র পজিটিভ চার্জে আর একটা নেগেটিভ চার্জে আয়নিত না হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে তড়িৎ নিরপেক্ষ করে রাখার জন্য আমরা কিন্তু সেখানে লবণ সেতু ব্যবহার করে থাকি। পরের কোশ্চেন আমরা যদি দেখি, তাহলে পরের কোশ্চেন আমাদের বলেছে যে দ্রাবক আকর্ষী চারটি মৌল বা যৌগ আমাদেরকে দিয়ে দিয়েছে, সেটা কি ABCD, যে ABCDর প্রত্যেকের স্বর্ণ সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে এবং স্বর্ণ সংখ্যা দিয়ে আমাকে বলছে কোশ্চেনে যে এদের ক্ষেত্রে সংরক্ষণ ক্ষমতা কার সব থেকে বেশি। তো আমরা এর অ্যান্সার যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাবো না, যে কোনো দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে যার স্বর্ণ সংখ্যা যত কম হবে তত কিন্তু তার সংরক্ষণ ক্ষমতা বেশি হবে। অর্থাৎ যদি আমরা বলি স্বর্ণ সংখ্যা প্রপোর্শনালস টু 1/, সংরক্ষণ ক্ষমতা, যার স্বর্ণ সংখ্যা যত বেশি হবে তার সংরক্ষণ ক্ষমতা তত কম হবে, ঠিক উল্টোটাও। তো এখানে ABCD এই যে চারটে যৌগ স্বর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একজনের 0.03, একজনের 0.30, একজনের 30, আর একজনের হচ্ছে 0.003। তাহলে এদের মধ্যে স্বর্ণ সংখ্যা কিন্তু সব থেকে কম হচ্ছে D, যেখানে হচ্ছে 0.003। আর যার স্বর্ণ সংখ্যা যত কম হবে আমরা জানি তার সংরক্ষণ ক্ষমতা তত বেশি হবে। এবার হচ্ছে কি আমরা পার্ট এতে যেখানে 2 মার্কের কোশ্চেন থাকবে 5টা, সেই 2 মার্কের কোশ্চেন সলভ করতে আসছি। এবং সেখানে আমাদের প্রথম যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটি বর্ণনা করো। তাহলে আমরা এখানে কোশ্চেনে হেডিং দিয়ে দিয়েছি দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। সেখানে সব প্রথমে কি বলা হচ্ছে, কোন অনুদ্বায়ী, অবশ্যই যদি রাউল্টের সূত্র আমরা দেখি এবং সেখানে যদি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনকে দেখি, এটা হচ্ছে কি একটা সংখ্যাগত ধর্ম। আমরা জানি যে কোনো একটা দ্রবণের 4টি সংখ্যাগত ধর্ম থেকে থাকে। একটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, 2 নম্বর হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, 3 নম্বর হচ্ছে হিমাঙ্কের অবনমন, আর 4 নম্বর হচ্ছে অভিস্রবণ চাপ। তাহলে এই যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কিন্তু এই যে সংখ্যাগত ধর্মগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে তার জন্য কন্ডিশন কি আছে, অবশ্যই দ্রাব যেটা থাকবে সেই দ্রাবটাকে কিন্তু অনুদ্বায়ী হতে হবে। দ্বিতীয় কথা তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে। তৃতীয় কথা অসংযোজিত হতে হবে। আর দ্রাবটা অবশ্যই কঠিন হতে হবে। যদি হয় তাহলে ওই দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। আমরা জানি কি কিভাবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বিষয়টা আমরা যদি একটু এক্সপ্লেন করি, তাহলে সেটা কি হচ্ছে, একটা পাত্র আমি নিয়েছি, সেই পাত্রের পৃষ্ঠতলে এরকম ভাবে আমি কণা রেখে দিয়েছি। এখানে আমি সাপোজ ধরছি কি প্রথমে যখন বিশুদ্ধ অবস্থায় ছিল দ্রাবকটা তখন কি আছে, এখানে 4টে দ্রাবক উপস্থিত ছিল, দ্রাবকণু উপস্থিত ছিল 4টে। এখন যখন আমি হিট দেব তখন কি হবে, এখানে আমি যদি এখানে হিট দিই তাহলে সেখানে কি হবে, 4টে যে দ্রাবকণু ছিল 4টে দ্রাবকণুই কিন্তু বাষ্পীভূত হয়ে এখানে কি করবে, বাষ্প উৎপন্ন করবে এবং সেই বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেটাকে আমরা কি বলবো, বাষ্প চাপ বলবো। এখন এই দ্রাবকের মধ্যে যদি আমরা দ্রাব মিশিয়ে দিই এবং সেই দ্রাবটা যদি অনুদ্বায়ী প্রকৃতির হয় তাহলে এই পৃষ্ঠতলে কিন্তু কেবলমাত্র দ্রাবকণুই উপস্থিত থাকবে তা নয়, তার সঙ্গে কিন্তু দ্রাব অণু উপস্থিত থাকবে। আর এই যে দ্রাবক এবং দ্রাব উভয় প্রকার যে অণু উপস্থিত আছে এর জন্য কিন্তু যখন আমরা বাষ্পীভবন করব বা বাষ্পীভূত করব তাপ দিয়ে, তখন কিন্তু সেখানে কেবলমাত্র দ্রাবক অণুগুলোই বাষ্পীভূত হবে। অর্থাৎ এই যে 4টে আমরা দ্রাবক অণু দেখছিলাম এর মধ্যে কিন্তু কিছু একটা বা দুটো কিন্তু আমাদের কি থাকবে, দ্রাব অণু উপস্থিত থাকবে। তখন কিন্তু চারটেই কিন্তু বাষ্পীভূত হবে না, 3টে বা 2টো বাষ্পীভূত হবে। ফলে আমাদের কিন্তু বাষ্পচাপ কমে যাবে। কিন্তু কার সাপেক্ষে কমছে, আমরা যে কমাটা দেখছি সেটা কার সাপেক্ষে, বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে। তাহলে এখানে যদি আমরা দেখি যে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যে বাষ্পচাপ আছে সেটাকে যদি আমরা P0 বলি, সেটাকে আমরা P0 বলি। আর যেটা দ্রবণের মধ্যে দ্রাবকের বাষ্পচাপ সেটাকে যদি আমরা P বলি, তাহলে কমছে কতটুকু, P0 মাইনাস P। অর্থাৎ প্রথমে 4টে অণু 4টেই বাষ্পীভূত হচ্ছিল, পরে কিন্তু 4টের মধ্যে 3টে বাষ্পীভূত হচ্ছে, অর্থাৎ কটা কমছে, একটা কমছে বা দুটো কমছে। তাহলে এই যে P0 মাইনাস P সেটা হচ্ছে কি অবনমন কার, বাষ্পচাপের। কিন্তু আপেক্ষিক গল্প যখনই আসবে তখনই কি হবে না, কার সাপেক্ষে, বিশুদ্ধ দ্রাবকের সাপেক্ষে। তাহলে সেক্ষেত্রে কিন্তু নিচে একটা P0 চলে আসবে। আর এই যে অবনমনটা সেটা কার সঙ্গে সমান হবে,
বলছে ওই দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। আমরা জানি কি দ্রাবের মোল ভগ্নাংশকে x2 দ্বারা লেখা হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি না রাউল্টের সূত্রটা, যেটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এখানে আমরা সূত্রটাকে এক্সপ্লেন করেছি। পরে আমরা চলে আসি এখানে এর সঙ্গে অথবাতে একটা অঙ্ক ছিল, যেটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন সম্পর্কিত অঙ্ক, যেখানে আমাকে কি বলে দিয়েছে, প্রশ্নটাতে বলে দিয়েছে যে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 3 গ্রাম দ্রাব মিশ্রিত আছে। মিশ্রিত থাকার কারণে কি হচ্ছে না ওই দ্রাবের স্ফুটনাঙ্ক বেড়েছে, বৃদ্ধি হয়েছে কতটুকু, 0.6 কেলভিন। আর তার সঙ্গে আমাকে কে বি এর মান বলে দিয়েছে। কে বি একটা ধ্রুবক, আমরা জানি স্ফুটনাঙ্ক ধ্রুবক বলা হয় একে। তো এই স্ফুটনাঙ্ক ধ্রুবকের মান আমাকে দিয়ে দিয়েছে কত, 5.03 ভ্যালুটা বলে দিয়েছে। তাহলে আমাদেরকে এখন কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে ওই যে দ্রাবটা উপস্থিত ছিল সেই দ্রাবের আণবিক ভর কত হবে। যদি আমরা দেখি ডেল্টা টিবি, স্ফুটনাঙ্কের উন্নয়নের যে ফর্মুলাটা হয় সেটা কি, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি। তাহলে মোলালিটি ইকুয়ালস টু কি হবে, ডেল্টা টিবি বাই কেবি। আমাকে ডেল্টা টিবি এর মানও বলে দিয়েছে আর কেবি এর মানও বলে দিয়েছে। আচ্ছা মোলালিটি, তাহলে আমরা মোলালিটির ডেফিনেশন জানি কি না, 1000 গ্রাম দ্রাবকে বা 1 কেজি দ্রাবকে কোনো দ্রাব্য পদার্থের যত মোল উপস্থিত থাকবে সেটাই কি হবে তার মোলালিটি। তাহলে আমরা যদি এখানে দেখি দ্রাবের মোল সংখ্যা আমরা বের করছি, দ্রাবের ভর কত বলে দিয়েছিল, 3 গ্রাম। আণবিক ভর আমরা জানি না, আমরা ধরে নিয়েছি আণবিক ভর কত, ক্যাপিটাল এম। তাহলে 3/m হচ্ছে এর মোল সংখ্যা। এখন যদি এর মোলালিটি নির্ণয় করি তাহলে সেখানে কি আসবে না, মোলালিটি ইকুয়ালস টু 3/m বাই 100 ইন্টু 1000। এখান থেকে আসলো কি 30/m। এটাই হচ্ছে কি আমাদের মোলালিটি চলে আসলো কার, ওই দ্রাবের মোলালিটি। আচ্ছা দ্রবণের মোলালিটি যদি চলে আসে তাহলে সেই ভ্যালুটা এখানে পুট করে দিয়েছি, মোলালিটির ভ্যালু। তো এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, m ইকুয়ালস টু 251.5 গ্রাম। এটাই কিন্তু ওই যে দ্রাবটা উপস্থিত ছিল সেই দ্রাবের আণবিক ভর। ওকে, তাহলে আমরা চলে আসি পরের কোশ্চেন, যেটা বি দাগের কোশ্চেন। বলছে রাসায়নিক অধিশোষণের তুলনায় সক্রিয়করণ শক্তির মান, রাসায়নিক অধিশোষণের সক্রিয়করণ শক্তির মান ভৌত অধিশোষণের তুলনায় বেশি হয় কেন। কোশ্চেনটা এটাই ছিল যে রাসায়নিক অধিশোষণে সক্রিয়করণ শক্তির মান ভৌত অধিশোষণের তুলনায় বেশি হয় কেন। তাহলে অ্যান্সার কি হবে, রাসায়নিক অধিশোষণে অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে একটা রাসায়নিক বন্ধন গঠন হয়। তাহলে রাসায়নিক নামের মধ্যেই আছে যে রাসায়নিক বন্ধন এখানে গঠন হবে, সেটা আয়নীয় হতে পারে বা সমযোজী হতে পারে। এই যে রাসায়নিক বন্ধন গঠন করতে গেলে সেখানে কিন্তু একটা উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়। এই জন্যই কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মানটা বেশি। কিন্তু যদি আমরা ভৌত অধিশোষণের ক্ষেত্রে দেখি তাহলে ভৌত অধিশোষণে কি হয় না, অধিশোষিত পদার্থগুলো অধিশোষকের সঙ্গে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা, একটা দুর্বল প্রকৃতির বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের দ্বারা কিন্তু তারা আবদ্ধ থাকে। আর এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের জন্য কিন্তু সক্রিয়করণ শক্তির মান কম হয়ে থাকে। ওই জন্য আমাদের অ্যান্সারটা কি হবে, রাসায়নিক অধিশোষক ও অধিশোষিত পদার্থের কণাগুলি মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয়। এরূপ বন্ধন গঠনের জন্য রাসায়নিক অধিশোষণে উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়। কিন্তু ভৌত অধিশোষণে অধিশোষক ও অধিশোষিত পদার্থের কণাগুলির মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল ক্রিয়া করাই যার কারণে সক্রিয়করণ শক্তির মান কিন্তু কম হয়। এই কোশ্চেনের সঙ্গে একটা অথবা দিয়ে কোশ্চেন আমাদের ছিল, যেটা ছিল কি কোলয়েডের তঞ্চন সম্পর্কিত শুলজে হার্ডি সূত্রটি বর্ণনা করো। তাহলে আমরা জানি শুলজে হার্ডি সূত্র আর কিছুই না, এখানে আমরা যেটা আগে একটা কোশ্চেন করেছি স্বর্ণ সংখ্যা দিয়ে। তো সেখানে স্বর্ণ সংখ্যা যেমন একটা কি হচ্ছে বিষয় যে সংরক্ষক হবে কি না বা সংরক্ষণ ক্ষমতা কি হবে, ঠিক একই রকম ভাবে কোনো একটা কোলয়েডীয় দ্রবণ আছে, সেই কোলয়েডীয় দ্রবণ কত দ্রুত তঞ্চিত হবে বা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে তঞ্চনটা, সেই সমস্ত বিষয়গুলো এখানে আছে। তো এখানে আমরা যে সূত্রগুলো বর্ণনা করছি, প্রথমে 1 নম্বরে যেটা কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট। যদি আমরা দেখি কোলয়েডটা ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে। তাহলে যদি ধনাত্মক কোলয়েড হয় তার জন্য কি হবে, ঋণাত্মক আধানের প্রয়োজন হবে। আর যদি ঋণাত্মক কোলয়েড হয় তাহলে তার জন্য কি হচ্ছে, ধনাত্মক আধানের প্রয়োজন হবে তঞ্চিত করতে গেলে। তাহলে কোলয়েড কণার আধানের বিপরীত আধান বিশিষ্ট কোনো আয়নকে আমরা কোলয়েডের তঞ্চনের জন্য ব্যবহার করতে পারি। পরে কি বলছে না, ওই যে বিপরীত আধানটা উপস্থিত থাকবে সেই বিপরীত আধানের মান যত বেশি হবে তঞ্চন তত দ্রুত হবে, আর আধানের মান যত কম হবে তঞ্চন তত ধীরে হবে। তাহলে এক্সাম্পল এখানে দিয়েছি AS2S3, যেটা একটা ঋণাত্মক কোলয়েড। আর এই ঋণাত্মক কোলয়েড বা ঋণাত্মক সলের ক্ষেত্রে আমরা ধনাত্মক আধানকে ব্যবহার করতে পারি। ধনাত্মক আধান কি কি হতে পারে, ধনাত্মক আয়ন
একটা হতে পারে সোডিয়াম প্লাস Na প্লাস, একটা হতে পারে Mg2+ হতে পারে, Al3+ হতে পারে। তো বলছে এই Na প্লাসের তুলনায় কিন্তু Al3+ অধিক উপযোগী তঞ্চনের জন্য, কার? As2S3 অর্থাৎ সালফার সলের জন্য। পরে যদি আমরা দেখি আয়রন সল FeOH এর হোল 3, এই সলের যে আমরা তঞ্চন করব, সেই তঞ্চনের জন্য কিন্তু আমাদের কি দরকার? ঋণাত্মক, কেননা আয়রন হচ্ছে কি একটা ধনাত্মক সল, আয়রন সল একটা ধনাত্মক সল, তাহলে এর জন্য আমার কি দরকার? ঋণাত্মক আধান। আর এই ঋণাত্মক আধানের মধ্যে SO4 2- কিন্তু Cl- অপেক্ষা অধিক ঋণাত্মক, কারণ এখানে 2- আছে আর এখানে শুধু মাইনাস আছে, তাহলে এই যে 2- আধানের ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য কিন্তু এটা অপেক্ষাকৃত বেশি কার্যকরী হয়ে থাকে। পরের কোশ্চেন আমরা যদি আসি, সেখানে বলছি NH3 এর বিজারণ ক্ষমতা pH3 অপেক্ষা কম কেন? NH3 এর বিজারণ ক্ষমতা, আমরা জানি কি যে কোনো হাইড্রাইডই, অধাতুর যে কোনো হাইড্রাইডই কিন্তু বিজারক পদার্থ, এবং সেখানে NH3 তুলনায় pH3 বেশি কিন্তু বিজারক প্রকৃতির হয়ে থাকে বা বিজারণ ক্ষমতা বেশি হয়ে থাকে, আর NH3 এর ক্ষেত্রে কম হয় কেন? যদি আমরা দেখি গ্রুপের উপর থেকে নিচে, যে কোনো অধাতব গ্রুপের উপর থেকে নিচে হাইড্রাইডগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? তাদের বন্ধন দৈর্ঘ্য বেশি হবে। তাহলে NH3 এর বন্ধন দৈর্ঘ্য সব থেকে ছোট, এর থেকে pH3 বেশি, pH3 থেকে ASH3 আরও বেশি, আর এর থেকে SbH3 আরও বেশি, তার থেকে কিন্তু BiH3 আরও বেশি হবে। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে তত কিন্তু তাদের কি হচ্ছে? তাপীয় স্থায়িত্ব কিন্তু কমবে। কারণ কি না, বন্ধন দৈর্ঘ্য যত বেশি হবে তত আমরা অল্প পরিমাণে হিট দিলেই কিন্তু সে সহজে নির্গত হয়ে যাবে বা বেরিয়ে যাবে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণেই কিন্তু যে যত সহজে হাইড্রোজেন ত্যাগ করতে পারবে অন্যজনকে তত সহজে কিন্তু বিজারিত করতে পারবে। তাহলে BiH3 কিন্তু সব থেকে দ্রুত বা সব থেকে তাড়াতাড়ি কিন্তু হাইড্রোজেনকে রিলিজ করে দেবে। তাহলে হাইড্রোজেনকে যত তাড়াতাড়ি রিলিজ করতে পারবে তত সহজে কিন্তু ও কি করতে পারবে? অন্যকে বিজারিত করতে পারবে। তার মানে কি BiH3 এর বিজারণ ক্ষমতা কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি, যাদের বন্ধন দৈর্ঘ্য বেশি হবে তাদের তাপীয় স্থায়িত্ব কম হবে, আর এই তাপীয় স্থায়িত্ব কম হওয়ার জন্য কি হবে? এটা সহজে হাইড্রোজেন ত্যাগ করবে, আর যে যত সহজে হাইড্রোজেন ত্যাগ করবে সে তত সহজে অন্যকে বিজারিত করতে পারবে। যেহেতু এখানে NH3 আর PH3 এর মধ্যে PH3 এর বন্ধন দৈর্ঘ্য বেশি আর NH3 এর বন্ধন দৈর্ঘ্য কম, সেই জন্য কিন্তু PH3 সহজে হাইড্রোজেন ত্যাগ করতে পারবে, এর তাপীয় স্থায়িত্ব কম হবে তাই, আর সেই জন্যই কিন্তু এ সহজে অন্যকে বিজারিত করতে পারবে। তাই PH3 এর বিজারণ ক্ষমতা বেশি আর NH3 এর কম। তো এখানে আমরা লিখে দিয়েছি NH3 এর NH বন্ধন দৈর্ঘ্য এবং PH3 এর PH বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্র হওয়ায় তাপীয় স্থায়িত্ব কিন্তু অপেক্ষাকৃত বেশি হয় কার? NH3 এর। এর ফলে কি হয়? হাইড্রোজেন মুক্ত করার প্রবণতা বা বিজারণ ক্ষমতা কম হয়। পরে আমাদের একটা কোশ্চেন দিয়েছে যে ক্লোরিনের সঙ্গে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার বিক্রিয়াটি সমিত সমীকরণ সহ লেখো। আমরা জানি কি ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার সঙ্গে দুই রকম ভাবে বিক্রিয়া করতে পারে, একটা হচ্ছে লঘু অবস্থায় আর একটা হচ্ছে গাঢ় অবস্থায়। যদি লঘু অবস্থায় বিক্রিয়া করে তাহলে সেখানে কিন্তু সে শীতল হবে, মানে লো টেম্পারেচারে করবে, আর যদি গাঢ় NaOH এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেখানে কিন্তু তাকে হিট দিতে হবে বা উত্তপ্ত অবস্থায় বিক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলে আমরা যদি দেখি, যদি সেটা লঘুর সঙ্গে বিক্রিয়া করতো তাহলে কি হতো না, সেখানে Cl2 এর সঙ্গে NaOH এর আমরা বিক্রিয়া দেখতে পেতাম। এখানে কি হতো? এই Na এখানকার Cl এর সঙ্গে, একটা Cl এর সঙ্গে যুক্ত হয়ে সেখানে কিন্তু NaCl গঠন করতো, আরেকটা হতো কি HOCl, কেননা HO এটা হচ্ছে মাইনাস আর এখানে এর সঙ্গে Cl প্লাস একটা তৈরি হতো, তাহলে সেই HOCl, কেননা একটা Cl যখন মাইনাস হচ্ছে আরেকটা Cl অবশ্যই প্লাস হবে Cl2 এর মধ্যে, কারণ Cl2 এর মোট চার্জ কত? 0। Cl2 এর মোট চার্জ কত? 0। তাহলে একটা Cl2 যদি প্লাস হয় তাহলে অন্যটা অবশ্যই মাইনাস হবে। তাহলে এখানে N এর সঙ্গে সোডিয়ামের সঙ্গে যেটা Cl যুক্ত হচ্ছে সেটা Cl মাইনাস, তাহলে কি হচ্ছে? ও HO বা OH মাইনাসের সঙ্গে যেটা যুক্ত হবে সেটা অবশ্যই প্লাস হবে। তাহলে HOCl আর NaCl গঠন করবে, এর সঙ্গে আমরা কি পাবো? একটা জল অণুও কিন্তু পাবো। কিন্তু আমাদেরকে যেটা চেয়েছে সেটা হচ্ছে কি, যদি গাঢ়র সঙ্গে বিক্রিয়া করে, গাঢ় কাস্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করে, তাহলে গাঢ় কাস্টিক সোডার সঙ্গে যে বিক্রিয়াটা সেটা আমরা এখানে লিখে দিয়েছি যে 3Cl2 + 6 NaOH, এটাকে উত্তপ্ত করলে আমরা পাবো 5 NaCl আর NaClO3 আর 3H2O। তাহলে আগেরটাতে কিন্তু আমরা হাইপোক্লোরেট উৎপন্ন করছিলাম, আর এখানে কি উৎপন্ন হচ্ছে? সোডিয়াম ক্লোরেট উৎপন্ন হচ্ছে। আমরা HOCl যেটা উৎপন্ন করেছিলাম সেটা কি ছিল? হাইপোক্লোরেট, আর এখানে যেটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটা কি হচ্ছে? সোডিয়াম ক্লোরেট উৎপন্ন হচ্ছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি গাঢ় ও উষ্ণ NaOH এর সঙ্গে Cl2 এর বিক্রিয়ায় NaCl উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর জল উৎপন্ন হবে। এটা এক ধরনের কি অসামঞ্জস্য বিক্রিয়া। কেন অসামঞ্জস্য বিক্রিয়া? যদি আমরা দেখি Cl2 এর জারণ সংখ্যা কত 0, NaCl এ Cl এর জারণ সংখ্যা কত -1, আর NaClO3 তে Cl এর জারণ সংখ্যা কত +5। তাহলে একবার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর একবার হ্রাস পেয়েছে, তাহলে একটাতে জারণ হয়েছে আরেকটাতে বিজারণ হয়েছে, আর এই ধরনের বিক্রিয়াগুলোকেই কিন্তু আমরা অসামঞ্জস্য বিক্রিয়া বলে থাকি। এবার আমরা পরের কোশ্চেনে আসছি, যেখানে বলেছে দ্বিলবণ ও জটিল লবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। তাহলে দ্বিলবণ এবং জটিল লবণের মধ্যে দুটি পার্থক্য যদি আমরা দেখি, সেখানে 1 নম্বরে আসছে কি, দ্বিলবণ কি হয়, একাধিক সরল লবণের সমন্বয়ে গঠিত হয়। একাধিক, সেখানে দুটো হতে পারে, তিনটে হতে পারে। যদি আমরা এক্সাম্পল দেখি সেখানে কি হবে, KCl এক্সাম্পল যদি আমরা দেখি সেখানে কি আছে, KCl, MgCl2, আর একটা হচ্ছে কি H2O উপস্থিত থাকবে। তাহলে এই যে KCl আছে, MgCl2 আছে, তাহলে এখানে দুটো লবণ উপস্থিত আছে। যেমন কি পটাশ অ্যালামের যদি গল্প যদি আমরা বলি, তাহলে পটাশ অ্যালামও কিন্তু একটা কি দ্বিলবণ হয়ে থাকে। তাহলে এখানে দ্বিলবণ সম্পর্কে আমরা দেখলাম কি, যে একাধিক সরল লবণের সমন্বয়ে কিন্তু আমাদের দ্বিলবণ গঠিত হয়। আর জটিল লবণের গল্প যদি আমরা দেখি, তাহলে জটিল লবণ বলছে একাধিক সরল লবণের সমন্বয়ে বা অন্য কোনো পদ্ধতিতেও কিন্তু আমরা জটিল লবণ গঠন করতে পারি। আচ্ছা, তারপরে 2 নম্বর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি কি, দ্রবণের সম্পূর্ণরূপে আয়নিত হবে কারা, দ্বিলবণরা। অর্থাৎ KCl, MgCl2 এই এক্সাম্পলে যদি আসি, তাহলে KCl কিন্তু ভাঙবে K প্লাস Cl মাইনাসে ভাঙবে, আবার MgCl2 সেটাও কিন্তু Mg2 প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে। কিন্তু যদি আমরা জটিল লবণের কথা বলি, তাহলে একটা এক্সাম্পল যদি আমরা নিই জটিল লবণের ক্ষেত্রে, সেটা কি হচ্ছে না, NiCN এর হোল 4 এর বাইরে 2 মাইনাস, এই 2 মাইনাসের জায়গাতে আমরা কি করছি, এদিকে আগে কিছু একটা যুক্ত করে দিচ্ছি। যেমন এক্সাম্পল স্বরূপ আমরা Na2 যুক্ত করে দিতে পারি। তাহলে Na2 NiCN এর হোল 4, এখানে কিন্তু এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু Na প্লাস পাবো, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু NiCN এর হোল 4 2 মাইনাস পাবো। কিন্তু Ni কে সম্পূর্ণরূপে আয়নিত করতে পারবো না, বা Cn মাইনাসকেও কিন্তু সম্পূর্ণরূপে আয়নিত করতে পারবো না। অর্থাৎ এখানে দুটো আয়ন উৎপন্ন হবে, একটা হবে Na প্লাস, সেটা ক্যাটায়ন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেশন স্তরের মধ্যে যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের জটিল আয়ন গ্রুপে অবস্থান করবে। এই জটিল আয়নকে কিন্তু আমরা কখনোই ভাঙতে পারবো না। এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা যদি দেখি এখানে এই পার্থক্যের মধ্যে আমরা স্টেটমেন্ট কি লিখেছি, যে দ্রবণের সম্পূর্ণরূপে আয়নিত না হয়ে জটিল ক্যাটায়ন এবং জটিল অ্যানায়ন উৎপন্ন করতে পারে। এখানে যেমন কি আমরা দেখালাম জটিল অ্যানায়ন উৎপন্ন হয়েছে NiCN এর হোল 4 2 মাইনাস। ওকে, এরপরে যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে না, 3 নম্বর পার্থক্য যেটা আছে, সেটা হচ্ছে সমবায়বতা প্রদর্শন করা। দ্বিলবণ কিন্তু সমবায়বতা প্রদর্শন করে না, কিন্তু জটিল লবণ সমবায়বতা প্রদর্শন করে। 5 নম্বর কোশ্চেনে আমরা যদি আসি, একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো এবং তার জুইটার আয়নীয় গঠন সংকেত লেখো। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কি হচ্ছে, ভ্যালিন। আমরা জানি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে, সেগুলো যদি আমরা নাম লিখি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর যদি আমরা নাম লিখি, তাহলে আমরা দেখতে পাবো কি, লিউসিন। এটাকে মনে রাখার জন্য একটা সংক্ষেপে আমরা ফর্মুলা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, লীলা আমি 5 333। অর্থাৎ পুরো কথাটাকে বাংলাতেই মনে রাখতে হবে, লীলা আমি 5333। কিভাবে মনে রাখবো, লিতে লিউসিন, লাতে লাইসিন, আতে আইসোলিউসিন, আর মিতে মিথিওনিন, 5 আছে এখানে দুটো থাকবে, একটা হচ্ছে 5তে ফিনাইল অ্যালানিন, আর ভতে ভ্যালিন, ট্রিপলে ট্রিপ্টোফ্যান, 3তে থ্রিওনিন। তাহলে আমরা কি জানি, 8টা থাকে আমাদের কি হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, সেগুলো কি কি, লিউসিন, লাইসিন, আইসোলিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফ্যান আর থ্রিওনিন। এটাকে আমরা মনে রাখতে পারি লীলা আমি 5333। একটা কথা আছে না 420, তো সেই 420টাকে আমরা চেঞ্জ করে করেছি 5333। তাহলে 5তে ফিনাইল অ্যালানিন, আর এটা হচ্ছে ভ্যালিন, আর ট্রিপলে ট্রিপ্টোফ্যান, 3তে থ্রিওনিন। এই হচ্ছে কি আমাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো। এখানে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে আমরা কোনটাকে নিয়েছি, ভ্যালিনকে, এবং সেখানে আমরা ভ্যালিনের জুইটার আয়নীয় গঠন সংকেত দেখিয়েছি। জুইটার আয়ন কাকে বলা হয়,
না, যেখানে কি হচ্ছে দুটো ভিন্ন প্রকৃতির আয়ন, প্লাস এবং মাইনাস দুটো ভিন্ন প্রকৃতির আয়ন একই অণুতে উপস্থিত থাকে, তখন তাকে আমরা বলে থাকি জুইটার আয়ন। বিশেষ করে অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে এই কথাটা বেশি ইউজ হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি এখানে কি NH3+ আর এখানে C++ উপস্থিত আছে, তাহলে NH3+ এটা প্লাস আর C++ এটা মাইনাস আয়ন উপস্থিত আছে। তো এই জন্য কিন্তু একে আমরা জুইটার আয়ন বলে থাকি। পরে যদি দেখি আমরা ওই কোশ্চেনের সঙ্গে আছে গ্লুকোজের ওসাজন বিক্রিয়াটি দেখাও। তাহলে আমরা গ্লুকোজের ওসাজন বিক্রিয়া লিখেছি এখানে। যদি আমরা গ্লুকোজের ওসাজন বিক্রিয়া দেখি, সেখানে কি হচ্ছে ওসাজন বিক্রিয়া কাকে বলা হয়? যদি আমরা ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে কারো বিক্রিয়া ঘটাই তখন সেটাকে বলা হয় ওসাজন বিক্রিয়া। আর এই বিক্রিয়া কারা দেখায়? সাধারণত যারা কার্বনিল যৌগ হয়ে থাকে তারাই কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন কি হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ যেখানে উপস্থিত থাকবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজের ক্ষেত্রে একটা অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত আছে, এবং তার সঙ্গে যখন আমরা ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এখানে NNH3CH5 আর সেকেন্ড কার্বন যেটা আছে সেখানেও কিন্তু একই গ্রুপ যুক্ত হয়েছে। তো এটাই হচ্ছে কি আমাদের গ্লুকোজের ওসাজন বিক্রিয়া। তাহলে এই হলো আমাদের সমস্ত ভিএসএকিউ অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেনগুলো এখানে উপস্থিত আছে। আমরা এগুলোকে PDF দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। আর পরীক্ষার জন্য প্রিপারেশন তোমরা করতে থাকো। সঙ্গে একটা সাজেশন আমার আছে, যেটা হচ্ছে তোমাদের মধ্যে ক্যারিয়ারের প্রশ্ন অবশ্যই থাকছে। এখন গভর্নমেন্ট জবের কিন্তু যেটা গভর্নমেন্ট জবের এক্সামগুলো যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে না। তো তোমাদের জন্য আমি একটা এক্সামের সাজেশন দিতে পারি, যারা তোমাদের মধ্যে মেয়ে আছে বা অনেকে ছেলেরাও দিতে পারো, বা তোমাদের বন্ধুরা যদি কেউ আর্টস বা কমার্সে থেকে থাকে। তো ANM এবং GNM নার্সিং এর জন্য একটা কোর্স হচ্ছে। তো ANM এবং GNM যেটা আগে বেসরকারিভাবেই ট্রেনিং দেওয়ানো হতো, সরকারিভাবে ছিল না, কিন্তু এবছর থেকে গভর্নমেন্ট সেটাকে সরকারি পরীক্ষার মাধ্যমেই সেটাকে নিয়োগের ব্যবস্থা করেছে। সরকারিও ছিল কিন্তু সেটা কম ছিল। তো এবার থেকে সেটা কিন্তু আমাদের সরকারিভাবে এক্সামের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করেছে। যদিও এর ফর্ম ফিল আপটা অনেক আগে হয়ে গেছে, আমরা ভিডিও শুরু করার আগেই হয়ে গেছে। তো যদি কেউ চাও পরের বছর, সে কিন্তু এই এক্সামে বসতে পারে। এখানে আর্টস সায়েন্স যে কেউ বসতে পারে। কোশ্চেন থাকবে 9-10 লেভেলের। আর তোমাদের কোনো রিলেটিভস মানে আপ টু 35 এজ পর্যন্ত যে কেউই কিন্তু এই এক্সামে বসতে পারে। যদি তোমাদের কোনো রিলেটিভস বা তোমাদের বাড়ির কোনো মহিলা বা ছেলেরা পুরুষেরা এই এক্সামে বসতে চায় বা নার্সিং করতে ইচ্ছুক হয়, তাহলে পরের বছরের জন্য সে কিন্তু প্রিপারেশন করতে পারে। আর তার জন্য কিন্তু আমাদের একটা আলাদা চ্যানেল আছে, ANM অ্যান্ড GNM নার্সিং প্রিপারেশন। সেটার লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা প্রিপেয়ার করতে পারো। কিন্তু সেটা পরের বছরের জন্য, আপাতত তোমরা HS এর জন্যই ভাবো। ওকে। এছাড়াও আমরা নিটের কোর্স শুরু করব। নিটের জন্য একটা আলাদা আমরা চ্যানেল শুরু করছি। তো সেখানেও তোমরা কিন্তু সেটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমরা সেটার লিঙ্ক যখন শুরু করব তখন দিয়ে রাখবো। ওকে। তো সুস্থ থাকো, ভালো থাকো, আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। বাই।